হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে পড়ব IC27 হেলথ ইন্স্যুরেন্স। এই হেলথ ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 1, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন টু হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড দ্য হেলথ সিস্টেম ইন ইন্ডিয়া। তো এই ফার্স্ট চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব। চলো স্টার্ট করা যাক। প্রথমে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কি সেটা একটু বুঝে নেওয়া দরকার। হেলথ ইন্স্যুরেন্স ইজ আ ওয়ে to distribute the financial risk associated with the variation of individuals' healthcare expenditure by pooling costs over time and over people. মানে আমরা জানি ইন্স্যুরেন্স মানে কি, সেটা আমরা খুব ভালো করেই জানি যে ইন্স্যুরেন্স কেন করা হয়। যে অনেকের কাছ থেকে একটা প্রিমিয়াম নেওয়া হয়, নিয়ে একটা গ্রুপ অফ পিপলের কাছ থেকে একটা প্রিমিয়াম নেওয়া হয়, নিয়ে সেটা তাদের মধ্যে কারুর একজনের যখন দরকার হয় সেই পারপাস ওই ফান্ডটা থেকে সেখান থেকে তাকে কম্পেনসেট করা হয়। তো এক্ষেত্রেও হেলথের ক্ষেত্রেও সেই একই ফান্ডা ইন্স্যুরেন্সের, এবং এখানে সাবজেক্ট ম্যাটার হচ্ছে হেলথ। মানে হেলথের যখন কোনো ইস্যু হবে সেই হেলথটাকে সিকিউর করা হচ্ছে এই হেলথ ইন্স্যুরেন্স দ্বারা। ওকে, নেক্সট হচ্ছে কমার্শিয়াল হেলথ ইন্স্যুরেন্স। দেখো কি বলছে, হেলথ ইন্স্যুরেন্স হুইচ ইজ অফার্ড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানিজ is commonly known as private health insurance or commercial health insurance. মানে ইন্স্যুরেন্স কোম্পানি যে হেলথ ইন্স্যুরেন্সটা ইন্ডিভিজুয়ালকে অফার করছে সেটাই হচ্ছে কমার্শিয়াল হেলথ ইন্স্যুরেন্স, অর এটাকে আমরা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সও বলতে পারি। নেক্সট হচ্ছে থার্ড পার্টি ইন হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সে একটা থার্ড পার্টি থাকে। থার্ড পার্টি আমরা এর আগে মোটরে IC72 যখন পড়েছি তখন আমরা মোটর থার্ড পার্টি একটা পড়েছি। এক্ষেত্রে আমরা হেলথের ক্ষেত্রেও একটা থার্ড পার্টি দেখবো, কিন্তু দুটো টোটালি ডিফারেন্ট। এক্ষেত্রে থার্ড পার্টি হচ্ছে একজন যে হচ্ছে কিনা হেলথ কেয়ার প্রোভাইডার, এবং এই হেলথ কেয়ার প্রোভাইডারের মধ্যে অনেকেই আসতে পারে। মানে যারা কোনো একজন পেশেন্টকে হেলথ সার্ভিস প্রোভাইড করছে সেই হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার। কি বলছে দেখো, ইন হেলথ ইন্স্যুরেন্স দেয়ার ইজ আ পার্টি নেমড হেলথ কেয়ার প্রোভাইডার। তো সেই হচ্ছে এখানে থার্ড পার্টি। যেরকম ধরো ডক্টর, নার্স, বা ধরো তোমার টিপিএ, যেটাকে আমরা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পড়ে থাকি। টিপিএর খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো এরা হচ্ছে সবাই এখানে হেলথ কেয়ার প্রোভাইডার। ওকে, নেক্সট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স মার্কেট। দেখো কি বলছে, হেলথ ইন্স্যুরেন্স ইজ অ্যান ইমপারফেক্ট মার্কেট। হেলথ ইন্স্যুরেন্সকে বলা হচ্ছে একটা ইমপারফেক্ট মার্কেট। The imperfections in this market are mainly due to following reasons. কি কারণে এটাকে ইমপারফেক্ট মার্কেট বলা হচ্ছে? প্রথমে হচ্ছে ইনফরমেশন অ্যাসিমেট্রি। কেন এটা হচ্ছে? কারণ হচ্ছে যে এক্ষেত্রে দেখো, মানে যে ইনশিওর করছে রিস্কটাকে, মানে সে ইনশিওরের কি ধরনের হেলথের প্রবলেম রয়েছে সেটা কিন্তু সে জানে না। ইনশিওর তাকে যেটা বলছে সেটাই তাকে বুঝতে হচ্ছে, বা সেটা বুঝেই তাকে রিস্কটাকে অ্যাসেস করতে হচ্ছে। এবং ইনশিওরের ক্ষেত্রেও সেও অনেক ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে কি হয়, অনেক রকম টার্মস কন্ডিশন ইন্স্যুরেন্সের সেও পুরোপুরি বুঝে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করে না। সে এটা ভেবে নেয় যে আমার হেলথের যে কোনো রকম ইস্যু হলেই সেটা ইন্স্যুরেন্সে কভারেজ আছে, বাট তা কিন্তু নয়। এখানে অনেক রকম টার্মস কন্ডিশন আছে, সেগুলো দুপক্ষের মধ্যে কারোর কাছেই খুব একটা ক্লিয়ার হয় না। যখন মানে ইনশিওরার যখন রিস্কটা অ্যাসেস করে তখন তার কাছেও অনেক কিছু মানে ক্লিয়ার নয়। আর যে রিস্কটাকে নিচ্ছে, মানে যার যে নিজের রিস্কটাকে যে অ্যাসিওর করাচ্ছে ইনশিওর, সেও ইন্স্যুরেন্স পলিসির সমস্ত রকম টার্মস কন্ডিশন বুঝছে না। তো এটা একটা প্রবলেম। তো এটাকেই বলা হচ্ছে ইনফরমেশন অ্যাসিমেট্রি। The information available to both insurer and insured about each other is either incomplete or not completely transparent. Okay, next হচ্ছে রিস্ক সিলেকশন। রিস্ক সিলেকশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখো বলছে যে দেখো একজন হেলদি লোক, এটা একটা নর্মাল ভাবে একদম কমন সেন্স থেকে চিন্তা করো, যে একটা হেলদি লোক বা একটা ইয়ং লোক সে কিন্তু তার হেলথ রিস্কের কথা চিন্তা করবে না, কারণ সে জানে যে আমি ফিট অ্যান্ড ফাইন আছি, আমার কোনো হেলথের ইস্যু নেই, বা সে তখন চিন্তাও করবে না যে আমার ভবিষ্যতে হেলথের প্রবলেম আসতে পারে। আমি আজকে আমার বয়স কম আছে, আমার 10 বছর পরে বয়স বাড়বে, তখন আমার রিস্কও বাড়বে, হেলথ রিস্ক, সেটা সে ভাবে না। ফলে সে কিন্তু হেলদি পার্সন কিন্তু ইন্স্যুরেন্স করতে চাইবে না। আর যে হেলদি পার্সন নয়, যার ধরো বয়স হয়েছে বা যার ধরো অলরেডি কিছু রোগ ধরা পড়েছে এবং তার জন্য তার অলরেডি কিছু খরচা হচ্ছে, নার্সিংহোমে ভর্তি হতে হচ্ছে, সে চাইবে একটা হেলথ ইন্স্যুরেন্স থাকলে ভালো, আমি একটা প্রিমিয়াম ইয়ারলি দেবো, এবং আমার যখন নার্সিংহোমে ভর্তি হতে হবে বা হসপিটালাইজেশন যখন হবে তখন তার যে লামসাম অ্যামাউন্টটা সেটা আমি
ইনশিওরারের কাছ থেকে পাবো। আর উল্টো দিকে ইনশিওরার চাইবে যে একজন হেলদি লোকের ইন্স্যুরেন্স করতে, কারণ সেক্ষেত্রে তার রিস্কটা তার কাছে বেটার রিস্ক। এবং ইনশিওরার চাইবে না একজন অসুস্থ লোক যার অলরেডি যার মানে নার্সিংহোমে ভর্তি হওয়ার রিকোয়ারমেন্ট আছে বা অলরেডি যার এই অনেক রকম কমপ্লিকেশনস আছে হেলথের, তাকে ইনশিওর করাতে, কারণ সেক্ষেত্রে তার ক্লেম হবেই, বারবার ক্লেম হবেই, সেটা ইনশিওরার চাইবে না। তো এটা একটা প্রবলেম। বলছে দেখো, বোথ দ্য ইনশিওরার অ্যান্ড ইনশিওর্ড উইল ট্রাই টু মেক দ্য রিস্ক সিলেকশন অন দ্য বেসিস অফ ডিসিশন কস্ট এফেক্টিভ টু ইচ আদার। মানে দুজনের কস্ট এফেক্টিভের কথাটা ভাবছে। হেলদি যে পার্সন সে ভাবছে যে আমি এখন থেকে যদি ইন্স্যুরেন্স করাই তাহলে আমাকে প্রিমিয়াম দিতে হবে, বাট আমি তো সুস্থ আছি, আমার কোনো প্রবলেম নেই, আমার বয়সও কম আছে, আমি কেন দেবো? আর ওদিকে ইনশিওরার ভাবছে যে একজন মানে বেশি বয়স্ক লোক বা যার অলরেডি অনেক রকম রোগ ধরা ডিটেকশন হয়েছে, তাকে যদি আমি তোমার কভার করি, তার রিস্ক যদি আমি কভার করি, তাহলে আমাকে বারবার ক্লেম দিতে হবে, বারবার ক্লেম অ্যারাইজ করবে। ওকে, নেক্সট হচ্ছে মরাল হ্যাজার্ড। এবার এক্ষেত্রে দেখো কি বলছে, মরাল হ্যাজার্ড ইজ মেনলি রিলেটেড টু দ্য ইনশিওর্ড অ্যান্ড সামটাইমস টু দ্য হেলথ কেয়ার প্রোভাইডার। ঠিক আছে, কি ধরনের মরাল হ্যাজার্ড দেখা যায়? এখানে দু ধরনের মরাল হ্যাজার্ড দেখা যায়, একটা হচ্ছে ডিম্যান্ড সাইড মরাল হ্যাজার্ড আর একটা হচ্ছে সাপ্লাই সাইড মরাল হ্যাজার্ড। এবার ডিম্যান্ড সাইড মরাল হ্যাজার্ড বলতে যে ধরো একটা লোক, তার যদি কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স নেওয়া না থাকতো, তখন তার যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তাহলে সে নিজে খরচা হলে যে ফেসিলিটিটা সে এনজয় করতো, তার যখন ইন্স্যুরেন্সটা করা থাকছে তখন কিন্তু সে চাইছে তার থেকে বেশি ফেসিলিটি এনজয় করতে। স্বাভাবিক ব্যাপার, নিজেকে আমার কোনো ইন্স্যুরেন্স নেই, আমার যেটা খরচা হবে সেটা পুরোপুরি আমাকে আমার সেভিংস থেকে দিতে হবে, তো সেক্ষেত্রে সে চাইবে যে যতটা কম ভাবে, যতটা কম করে হোক ট্রিটমেন্টটা করিয়ে নিতে। কিন্তু একজন যার ইন্স্যুরেন্স করা রয়েছে, সে চাইবে যে আমার তো ইন্স্যুরেন্স করা রয়েছে, আমি তো প্রতি বছর প্রিমিয়াম দিই, সুতরাং আমি খুব যেটা আমার দরকার নেইও হয়তো সেই সার্ভিসটাও আমি চাইছি। ঠিক আছে, এটা হচ্ছে ডিম্যান্ড সাইড মরাল হ্যাজার্ড। আর একটা হচ্ছে সাপ্লাই সাইড মরাল হ্যাজার্ড। সাপ্লাই সাইড মরাল হ্যাজার্ডের বলতে কি বোঝানো হচ্ছে, যে ধরো একজন ডাক্তার, সে দেখছে যে একজন পেশেন্ট যখন এলো, বা হয়তো নার্সিংহোমের যিনি অ্যাডভাইজার, হেলথ অ্যাডভাইজার রয়েছেন, তিনি দেখছেন যে যখন একজন পেশেন্ট আসছে, তার যদি মেডিক্লেম থাকছে, তখন তাকে অনেক বেশি হয়তো যে টেস্টগুলো দরকার নেই সেগুলো হয়তো তাকে রেকমেন্ড করছে যে এই টেস্টগুলো করতে হবে, বা মানে এই জিনিসগুলো তাকে নিতে হবে, যেগুলো হয়তো তার না করলেও চলতো। সে যেহেতু দেখছে যে আমার পেশেন্টের ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে, তো ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেমটা পে করবে, তো সেক্ষেত্রে তারও একটা পার্সেন্টেজ লাভ হবে, তো এই জন্য সেও এটা এক্সপেন্সিভ সার্ভিস তাকে মানে পেশেন্টকে অফার করছে। তো এই দু ধরনের মরাল হ্যাজার্ড হেলথ ইন্স্যুরেন্স মার্কেটে হয়ে থাকে। নেক্সট আমরা দেখবো হেলথ ইন্স্যুরেন্স প্রোডাক্টস অ্যাভেলেবল ইন ইন্ডিয়ান মার্কেট আর প্রাইমারিলি ডমিনেটেড বাই হসপিটালাইজেশন প্রোডাক্ট। মানে মেনলি যেটা হেলথ ইন্স্যুরেন্স প্রোডাক্ট বলতে আমরা যেটা বলি বুঝি, সেটা হচ্ছে হসপিটালাইজেশন প্রোডাক্ট। কারণ কি, এই হসপিটালাইজেশনের ক্ষেত্রেই একটা লোকের ম্যাক্সিমাম খরচা হয়, কারণ সেক্ষেত্রে তার অনেক রকম এক্সপেন্স থাকে। আর বর্তমানে দেখা যাচ্ছে যে এই হসপিটালের যে হেলথ কেয়ার সার্ভিসের যে খরচা এক্সপেন্স, সেটা প্রচণ্ড বেশি। তো সেই জন্যই হসপিটালাইজেশন প্রোডাক্ট মেনলি থাকে এর মধ্যে। হেলথ ইন্স্যুরেন্স ইজ ইম্পর্টেন্ট মেনলি ফর টু রিজনস। কি বলছে দেখো, প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল অ্যাসেস টু হেলথ কেয়ার প্রোভাইডার্স ইন কেস অফ এনি ইলনেস, আর নেক্সট হচ্ছে প্রিজার্ভেশন অফ সেভিং অফ অ্যান ইন্ডিভিজুয়াল হুইচ মে আদারওয়াইজ বি ওয়াইপড আউট ডিউ টু ইলনেস। তাহলে এই দুটো হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের মেন দুটো কারণ। মানে কোনো একজন যদি হেলথ ইন্স্যুরেন্স না করা থাকে, তাহলে তার যদি কোনো একটা বড়সড় রোগ হয় এবং তাকে যদি নার্সিংহোমে ভর্তি করতে হয়, তাহলে দেখা যাবে এরকম হতে পারে যে একটা হসপিটালাইজেশনেই তার সমস্ত সেভিংস শেষ হয়ে গেল। তো সেক্ষেত্রে তার প্রবলেম, তাহলে সেক্ষেত্রে সে প্রবলেমে পড়বে, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স থাকলে সেটা হবে না। নেক্সট হচ্ছে দেখো দ্য ক্যাশলেস সিস্টেম। This facility allows a policyholder to receive medical treatment at a network hospital without paying out of pocket. মানে এটা হচ্ছে এমন একটা ফেসিলিটি, সেখানে কি করতে হবে, সেখানে ইনশিওর্ড যখন অসুস্থ হবে, মানে যখন তার হসপিটালাইজেশনের দরকার হবে, তখন সে এমন একটা নার্সিংহোমে ভর্তি হবে যে নার্সিংহোমের সঙ্গে
ইন্স্যুরেন্স কোম্পানির মানে যে নার্সিংহোমটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাফিলিয়েটেড নার্সিংহোম। তো এরকম কোনো যেটাকেই বলা হচ্ছে এখানে হচ্ছে যে এই যে দেখো নেটওয়ার্ক হসপিটাল, মানে এখানে ক্যাশলেস সিস্টেম রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি। তো এখানে ভর্তি হলে তার যে খরচাটা হবে, ইন্স্যুরেন্সের যে বিলটা, পেশেন্টের যে বিলটা হবে, সেই বিলটা ইন্স্যুরেন্স কোম্পানি ডিরেক্টলি হসপিটালকে রিএম্বার্স করে দেবে। ওকে, পেশেন্টকে আর কোনো রকম হ্যাজার্ড এখানে নিতে হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ক্যাশলেস সিস্টেম। নেক্সট আমরা দেখব এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম, যেটাকে বলা হয় ইএসআই স্কিম। হেলথ ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়া ফর্মালি বিগ্যান with the inception of the Employee State Insurance Scheme introduced via ESI Act 1948. This scheme was introduced for blue-collar workers employed in the formal private sector and provides comprehensive health services through a network for its own. তাহলে এক্ষেত্রে এই যে এমপ্লয়ি স্টেট যে ইন্স্যুরেন্স স্কিম, সেটা মেইনলি যারা ব্লু কলার এমপ্লয়ি, মানে যারা হচ্ছে ধরে নাও শ্রমিক শ্রেণীর যারা এমপ্লয়ি, মানে যারা দৈহিক পরিশ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে, তাদের ক্ষেত্রে তাদের জন্য এই স্কিমটা করা হয়েছে। তাদের এবং তাদের ফ্যামিলিদের কোনো রকম হেলথ ইস্যু হলে এই ইএসআই, কিছু পার্টিকুলার হসপিটাল আছে যেখানে ইএসআই পরিষেবা পাওয়া যায়, তারা যদি সেই হসপিটালে যায় তাহলে তারা এই স্কিম থেকে বেনিফিটেড হবে। এবং এক্ষেত্রে এবং এই সমস্ত স্কিমের ক্ষেত্রে এমপ্লয়িও কিছুটা কন্ট্রিবিউশন করবে এবং এমপ্লয়ারও সেখানে কিছুটা কন্ট্রিবিউট করবে, তবেই এই ফান্ডটা তৈরি হবে। নেক্সট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম। দিস স্কিম ইজ ডিজাইন্ড ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়ার্কিং ফর সিভিলিয়ান অ্যাসাইনমেন্টস। ইট এইমস টু প্রোভাইড কম্প্রিহেন্সিভ মেডিকেল কেয়ার টু এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ and is partly funded by employees and largely by the employer. তাহলে এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম, এবং এই স্কিমটা কাদের জন্য করা হচ্ছে? সিভিলিয়ান জবস, মানে যেগুলো হচ্ছে নন মিলিটারি পজিশন, যেমন সেটা হতে পারে বিভিন্ন রকম ফিল্ডে হতে পারে, যেমন হেলথ কেয়ার ফিল্ড হতে পারে, এডুকেশনাল ফিল্ড হতে পারে, বা ইনফরমেশন টেকনোলজি ফিল্ড হতে পারে। এই সমস্ত ফিল্ডে যারা কাজ করছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাদের জন্য এই স্কিমটা, এটা মনে রাখতে হবে, this scheme is for civilian assignments, not for military assignments. ওকে, এবং তাদের ফ্যামিলি মেম্বারের যদি কোনো হেলথ ইস্যু হয় তারা এই স্কিম থেকে বেনিফিটেড হবে। তাহলে আজকে এতটাই। আমরা এই চ্যাপ্টার 1টা আইসি 27-এর চ্যাপ্টার 1টা আজকে এখানে শেষ হলো। এর পরের ভিডিওতে আমরা 27-এর চ্যাপ্টার 2 পড়বো। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।